আসসালামু আলাইকুম। ভিশন প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমাদের হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটার উপরে ক্লাস নিব। আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের উপরে ক্লাস নিচ্ছি। আমরা একটু একটু করে শিখছি একদম বেসিক থেকে। তো গত ক্লাসে যে পর্যন্ত শিখাইছি তারপর থেকে গত ক্লাসে আমরা প্রথম ক্লাসে এটা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখেছিলাম, পরের ক্লাসে জাবেদা শিখেছিলাম, এরপরে হচ্ছে আমরা ক্রয় জাবেদা শিখেছি। এখন আমরা বিক্রয় জাবেদা শিখবো আজকে থেকে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। হিসাবের বইসমূহ শিখেছিলাম আমরা। আচ্ছা, জাবেদা শিখেছিলাম। জাবেদার পরে আমাদের ক্রয় জাবেদা শিখেছি। ক্রয় জাবেদা দুই ধরনের, এক ঘরা এবং বহু ঘরা, এটা শিখেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। তো দেখো, বিক্রয় জাবেদা হচ্ছে সেলস জার্নাল, ইংরেজিতে যেটাকে বলে সেলস জার্নাল। ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত, তোমাকে মনে রাখতে হবে, ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করা হয় যেখানে, তাকে আমরা বলছি বিক্রয় জাবেদা। এখানে কিন্তু নগদ বিক্রয় আসবে না, শুধুমাত্র কি আসবে? ধারে বিক্রয়। ঠিক আছে, বলতেছে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে আমরা বলছি বিক্রয় জাবেদা। অর্থাৎ ক্রয় জাবেদাতে শুধু ধারে ক্রয় আসে, আর বিক্রয় জাবেদাতে কি আসে? শুধুমাত্র ধারে বিক্রয়, এখানে কোনো নগদ বিক্রয় আসবে না। তো মজুদ পণ্য হিসাবভুক্তকরণের জন্য নিম্নলিখিত দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আর একটা হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তার মানে তুমি যখন বিক্রয় জাবেদা করবা, তোমার কিন্তু দুই ধরনের বিক্রয় জাবেদা আসবে। হ্যাঁ, দুই ধরনের বিক্রয় জাবেদা। একটা হচ্ছে যেখানে শুধুমাত্র তুমি একটাতে যেটাতেও শুধুমাত্র কালান্তিক পদ্ধতি বা পূর্বের নিয়ম যেটা শিখেছি। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, যেটা আমরা পূর্বের নিয়ম বলে জানি। একটা হচ্ছে আধুনিক নিয়ম, যেটাকে আমরা নিত্য বা অবিরত বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যেটাকে বলা হয় সেটা। এখন প্রশ্ন হলো যে স্যার, দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে যে একটাতে কেনা দাম দেওয়া থাকে, আর একটাতে কেনা দাম দেওয়া থাকে না। যেমন আমি যদি ক্লিয়ার করি, 10,000 টাকা দিয়ে পণ্য বিক্রি করলাম। এই যে 10,000 টাকা দিয়ে যে পণ্য বিক্রি করলাম, তাহলে এই 10,000 টাকা দিয়ে পণ্য বিক্রি করেছি, কিন্তু কিনেছি কয় টাকা এটা কিন্তু দেওয়া নাই। যদি এটার পাশে ব্র্যাকেটে লেখা থাকে যে ক্রয় মূল্য 7,000 টাকা, তাহলে এই যে ক্রয় মূল্য দেওয়া আছে, এই ক্রয় মূল্য দেওয়া থাকার কারণে আমরা বুঝবো এটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতিতে আছে। তো নিত্য বা অবিরত পদ্ধতিতে বিক্রয় মূল্যের পাশাপাশি একটা কস্ট প্রাইস, একটা কেনা দাম দেওয়া থাকে। আর যেটা হচ্ছে কালীন বা কালান্তিক, এখানে শুধুমাত্র বিক্রয়ের মূল্য, একটা মূল্যই দেওয়া থাকে। আমরা অঙ্কের মধ্যে শিখবো, দুইটার জন্য আলাদা আলাদা দুইটা ছক আছে, আমরা সেটা একটু দেখে আসি। দেখো, এটা হচ্ছে কালান্তিক পদ্ধতিতে, কালীন বা কালান্তিক পদ্ধতিতে বিক্রয় জাবেদার একটা ছক। তো এখানে তারিখ আছে, এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব সমূহ বা ডেবিট হিসাব সমূহ, প্রাপ্য হিসাব সমূহ বা ডেবিট হিসাব সমূহ। এরপরে আছে শর্ত, তারপরে আছে চালান নাম্বার, এরপরে সূত্র, এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা সবাই ছকটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা ছকটা মুখস্থ করে ফেলবো। প্রথমে তারিখ, তারপরে প্রাপ্য হিসাব সমূহ বা ডেবিট হিসাব সমূহ, এরপরে শর্ত, চালান নাম্বার, সূত্র। দেখো, টাকার ঘর কিন্তু এখানে একটাই, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ওই যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকার ঘর একটাই। বাকিতে বিক্রি করলে যে আমরা জাবেদা করি যে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ওইটাই লিখতে হবে একই ঘরের মধ্যে, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, অর্থাৎ একটা টাকার ঘর থাকবে। আচ্ছা, আর চালান নাম্বার, সূত্র, শর্ত, এগুলো কিন্তু অঙ্কে দেওয়া থাকবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রাপ্য হিসাব সমূহ বা ডেবিট হিসাব সমূহ থাকবে, তারিখ থাকবে। তাহলে এইটা হচ্ছে বিক্রয় জাবেদার একটা ফিক্সড ছক। এবং এটা কোন বিক্রয় জাবেদা? এটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতিতে, আমরা যে কালীন বা কালান্তিক শিখছি সেইটা। তাহলে আরেকটা ছক আছে যেটা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে। দেখো, এইটা হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে। এই ছকটার মধ্যে দেখো, তারিখ, প্রাপ্য হিসাব, শর্ত, চালান, সূত্র, এই পর্যন্ত সব সেম। আবার প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই পর্যন্ত সেম। শুধু পার্থক্য কোথায়? অতিরিক্ত একটা ঘর আছে, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, আর দেখো কারবারি পণ্য হিসাব ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট। ঠিক আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, আর এখানে মজুদ পণ্য লিখতে পারো, বিক্রিত পণ্যের ব্যয়, কারবারি পণ্য বা মজুদ পণ্য লিখতে পারো, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে কালীন বা কালান্তিক পদ্ধতিতে একটা ঘর বেশি হবে, কোনটা? বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। কোনটার জন্য? ওই যে কেনা দাম, কস্ট প্রাইসের জন্য। অতিরিক্ত যে টাকাটা দেওয়া থাকবে, আমি 10,000 টাকায় বিক্রি করছি, 7,000 টাকা কেনা দাম, ওই 7,000 টাকার জন্য এই ঘরটা অতিরিক্ত দিতে হবে। এটা কালীন বা কালান্তিক। তো চলো আমরা একটা অঙ্ক সলভ করি, তাহলে বুঝতে পারবো। প্রবলেম 9, দেখো, মেসার্স মান্নান ব্রাদার্স সকল খরিদ্দারদের নিকট 2/10 N 60 শর্তে
পণ্য বিক্রি করে থাকে, তার মানে বাকিতে বিক্রি করে থাকে। ঠিক আছে, 2/10 মানে কি 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। N60 হচ্ছে 60 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। 2024 সালের জানুয়ারি মাসে ইহার ধারে বিক্রয়ের বিবরণী নিম্নরূপ। তাহলে কি কি বিক্রি করেছে চলো দেখি। জানুয়ারি 2 তারিখে রানা অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয়, রানা অ্যান্ড কোং তার মানে বাকিতে বিক্রয়, নাম আছে না, বাকিতে বিক্রয় 20,000 টাকা, চালান নাম্বার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে বাকিতে বিক্রয় দেওয়া আছে। এরপরে সাজিদের কাছে বিক্রয়, তার মানে নাম আছে, বাকিতে বিক্রয়। সিফাতের কাছে বিক্রয়, এটাও বাকিতে। রহমতের কাছে বিক্রয়, এটাও বাকিতে, নাম থাকলে বাকিতে, তার মানে সবগুলো বাকিতে। ঠিক আছে, এখন আমরা যে এখানে বিক্রয় জাবেদা করব, আমাদের কি বলা আছে যে কোন পদ্ধতিতে, কালীন বা কালান্তিক পদ্ধতি নাকি নিত্য বা অবিরত পদ্ধতি, কোন পদ্ধতিতে বিক্রয় জাবেদা করব এখানে কিন্তু বলা নেই। বলা আছে? তাহলে আমরা দেখব যে এখানে কেনা দাম আছে কিনা। কোনো পাশে 20,000 টাকায় বিক্রি করেছি, আমার কেনা দাম 15,000 টাকা, এটা কি দেওয়া আছে? দেওয়া নেই। তার মানে কেনা দাম যদি না দেওয়া থাকে তাহলে কালীন বা কালান্তিকে করব, আর যদি কেনা দাম দেওয়া থাকে তাহলে নিত্য বা অবিরত পদ্ধতিতে করব। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমাদের কালান্তিক পদ্ধতিতে বিক্রয় জাবেদার ছক। তোমরা সবাই জানো তারিখ, প্রাপ্য হিসাব বা ডেবিট হিসাব, শর্ত, চালান নাম্বার, সূত্র, আর প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা প্রথমে যেটা দিব, দেখো আমরা 2 তারিখে রানা অ্যান্ড কোম্পানির নিকট বিক্রি করছি 20,000 টাকায়। রানা অ্যান্ড কোম্পানি, তাহলে নাম লিখবো রানা অ্যান্ড কোম্পানি। দেখো এখানে নাম লিখেছি রানা অ্যান্ড কোম্পানি। শর্তের ঘরে শর্ত, একটা শর্ত দেওয়া আছে না 2/10 N60, এটা কিন্তু সব অঙ্কের জন্য 2/10 N60, এটা কিন্তু সব, এই পুরো সবগুলো লেনদেনের জন্য একই শর্ত। তাহলে আমরা শর্তের ঘরে শর্তটা দিব। চালান নাম্বার অঙ্কে দেওয়া আছে 121, এখানে দেখো চালান নাম্বার 121 দেওয়া আছে, চালান নাম্বারের ঘরে আমরা চালান নাম্বারটা বসাই দিব। আর এইখানে 20,000 টাকাটা টাকার ঘরে আমরা 20,000 টাকা বসাবো। ঠিক আছে, একটা ঘরের মধ্যেই আমরা টাকা বসাবো 20,000 টাকা। ঠিক সেমভাবে আমরা পরেরটা যদি যাই, জানুয়ারি 10 তারিখ, এটা হলো সাজিদ এন্টারপ্রাইজ 25,000 টাকায় বিক্রি করেছে। তো আমরা এখানে জানুয়ারি 10 তারিখ দিয়ে এখানে লিখবো সাজিদ এন্টারপ্রাইজ, শর্তের ঘরে শর্ত, ডট ডট দেওয়ার দরকার নেই, পুরোটা লিখে দিবা, চালান নাম্বার দিবা, আর এখানে টাকার ঘরে 25,000 টাকা বসাই দিবা। ঠিক আছে, এভাবে তোমরা সবগুলো বসাই ফেলবা। 10 তারিখের পরে আছে কি 15 তারিখ সিফাত, সিফাত আমরা লিখবো এখানে, এটা হচ্ছে 15 তারিখ, সিফাত অ্যান্ড কং 123 নাম্বার চালান নাম্বার, টাকার ঘরে টাকা বসা দিবা। এরপরে আছে 25 তারিখ রহমত স্টোর, চলো রহমত স্টোরকে বসাই, এটা হলো 25 রহমত স্টোর 124 নাম্বার চালান নাম্বার, টাকা বসাবা, এবার যোগফল করে দিবা, সবগুলো যোগ করলে হয় 90,000 টাকা। এইভাবে তুমি করবা। এটা হচ্ছে কোন পদ্ধতি? কালীন বা কালান্তিক পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা বিক্রয় হিসাব করলাম। এখন এই বিক্রয় হিসাব করার পরে তোমাকে অনেক সময় বলবে যে এটা খতিয়ান করো। বিক্রয় হিসাব করার পরে তোমাকে কি বলবে? বলবে খতিয়ান করো। তাহলে দেখো আমরা খতিয়ান করব কার কার। এখানে যে প্রাপ্য হিসাব একটা আছে, এটার খতিয়ান করতে হবে। বিক্রয় হিসাব একটা আছে, এটার খতিয়ান করতে হবে। এই দুইটার খতিয়ান করতে হবে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। আমি একটু বলে নেই, খতিয়ান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। দেখো আমরা এখানে লিখে দিয়েছি সাধারণ খতিয়ান। এখন প্রশ্ন হলো স্যার বুঝবো কি করে কোনটা সাধারণ খতিয়ান কোনটা সহকারী খতিয়ান? তো মনে রাখবা এই যে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, এই দুইটা হলো সাধারণ খতিয়ান। আর এই পাশে দেখো নাম আছে না, রানা, সাজিদ, সিফাত, রহমত, নাম থাকলে এটাকে বলে সহকারী খতিয়ান। তাহলে আইডেন্টিফাই করতে পারবা এখন, যদি নাম থাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, যদি নাম থাকে এটাকে বলছি সহকারী খতিয়ান। আর যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নাই, অন্য কোনো নাম আছে, তাহলে এটাকে আমরা বলছি সাধারণ খতিয়ান। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যে খতিয়ান করব, প্রাপ্য হিসাব নামে খতিয়ান করব প্রথমে। তো প্রাপ্য হিসাব দেখো এখানে যে যোগফলটা দেওয়া আছে, যোগফল কত বের হয়েছে? 90,000। এটা প্রাপ্য হিসাবেরও যোগফল আবার বিক্রয় হিসাবেরও যোগফল, দুইটারই কি যোগফল, তাই না? তো তুমি দেখো আমরা এখানে লিখেছি প্রাপ্য হিসাব, প্রথম খতিয়ান হিসাবের নাম্বার দিয়েছি একটা 115, প্রাপ্য হিসাবের খতিয়ান নাম্বার 115 অঙ্কে দেওয়া থাকে। তো আমরা এখানে প্রাপ্য হিসাবে যে খতিয়ান করব, প্রাপ্য হিসাব কি ওইখানে ডেবিট দিকে আছে না? তো আমরা এখানে টাকা লিখব। দেখো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, এটা ভুল করে এখানে হয়েছে, এটা 90,000 টাকা এখানে হবে আর ব্যালেন্সে 90,000 হবে। ঠিক আছে, তাহলে ডেবিট ডেবিট 90,000 টাকা যে যোগফল আছে এটা বসাই দিব। আর নাম লিখবো বিপরীত নামটা, বিক্রয় হিসাব।
নাম লিখবো বিক্রয় হিসাব। আবার যখন বিক্রয় হিসাব নামে করব তখন বিক্রয় হিসাব কি ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট দিকে 90,000 বসাবো, এটা 90,000 আমরা ক্রেডিট দিকে বসাবো, ঠিক আছে। আর নাম লিখবো প্রাপ্য হিসাব, নাম লিখবো প্রাপ্য হিসাব, অর্থাৎ বিপরীত নাম লিখতে হয়। হ্যাঁ, মনে থাকবে তো, বিপরীত নাম লিখতে হয়। যে দেখো প্রাপ্য হিসাবের বিপরীত নাম কি বিক্রয় হিসাব, আর বিক্রয় হিসাবের বিপরীত নাম কি প্রাপ্য হিসাব। তাহলে আমরা এইভাবে খতিয়ানগুলো শিখে ফেলবো। এবার আসো সহকারী খতিয়ান। যতগুলো নাম আছে না, প্রত্যেকের নামে আলাদা আলাদা সহকারী খতিয়ান করতে হবে। প্রথমে রানা আছে, দেখো তাহলে আমরা একটু দেখে আসি তো রানার কয় টাকা আছে। রানার এই যে 20,000 টাকা আছে, রানার নামে কি আছে 20,000 টাকা। রানার কাছে তুমি বাকিতে বিক্রি করেছো, তাহলে কি রানা একটা দেনাদার না? রানা হচ্ছে একটা দেনাদার। তো দেনাদারের বিপরীতে কি হয়, বিক্রয় হিসাব হয়। তো আমরা দেখো যখন রানারটা করব, রানা হচ্ছে একজন দেনাদার, তাহলে দেনাদার ডেবিট হয়, এই জন্য আমরা 20,000 টাকা ডেবিটে লিখেছি। আবার উদ্বৃত্তর ঘরে 20,000 টাকা ডেবিট দিকে, এই টাকাটাই ট্রান্সফার করে পাঠিয়ে দিব। রানা একজন দেনাদার এই জন্য, কিন্তু নাম লিখবো বিপরীত নাম। বিপরীত নাম আমরা কি লিখবো, বিক্রয় হিসাব। এটা ছিল জানুয়ারির 2 তারিখ। তাহলে এই যে খতিয়ানের ছক, এটা হলো চলমান জের ছক। খতিয়ান কিন্তু দুইভাবে করা যায়, একটা হলো টি ছকের মাধ্যমে, আর একটা চলমান জের ছকের মাধ্যমে। তো আমরা এখানে কি করেছি, আমরা চলমান জের ছকের মাধ্যমে করেছি। তাহলে তুমি কি লিখবা, প্রথমে তারিখ দিবা, এখানে লিখবা বিক্রয় হিসাব, এখানে 20,000 টাকা ডেবিট, ওই টাকাটা এখানেও বসাবা। ঠিক তেমনি পরেরটা, রানার পরে আমাদের আছে সাজিদ এন্টারপ্রাইজ। সাজিদ এন্টারপ্রাইজ এটাও তো দেনাদার, এর কাছেও তো বাকিতে বিক্রি করেছি, তাহলে এটাও কিন্তু টাকা ডেবিট দিকে বসবে, আবার ব্যালেন্সে এখানে ডেবিট দিকে বসবে। আর নাম লিখবো বিক্রয় হিসাব। এরপরে সিফাত হিসাব, এও দেনাদার, তাহলে এর টাকাটাও ডেবিট ডেবিট বসাবো, আর নাম লিখবো বিক্রয় হিসাব। আবার রহমত, এখানেও বিক্রয় হিসাব, টাকা লিখবো ডেবিটে, ব্যালেন্সের ঘরে বা উদ্বৃত্তর ঘরে ডেবিটে লিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবো। তাহলে এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত কমেন্টস করে জানাও তো, যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্টস করে জানাই। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো সবাই। আমরা যদি পরেরটা যাই, দেখো এখানে আরেকটা নতুন অঙ্ক আছে। এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, পারচেস রিটার্ন। ক্রয় ফেরত জাবেদা বা পারচেস রিটার্ন। ধারে ক্রয়কৃত পণ্য ক্রেতা বিক্রেতাকে ফেরত দিলে যে জাবেদা হয় তাকে বলে ক্রয় ফেরত জাবেদা। তুমি আগে ধারে ক্রয় করেছিলে, এখন ফেরত দিছো, নগদ কিন্তু আসবে না, শুধু ধারে ধারে ক্রয় করেছিলে, এখন ফেরত দিচ্ছে, এটাকে বলে ক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা এখানে আমাদেরকে বলেছে যে একটা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, তো একটা ছক শিখে নাও আগে। ক্রয় ফেরতের ছক কি, প্রথমে একটা তারিখ, ডেবিট হিসাব খাত, এরপরে শর্ত, খতিয়ান পৃষ্ঠা, এরপরে এখানে ডেবিট নোট, এরপরে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমাদের যে জাবেদা থাকে না, আমাদের যে জাবেদা থাকে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ওইটাই এখানে টাকার ঘরে লিখতে হবে, ঠিক আছে। তাহলে তুমি তারিখের এখানে যেই তারিখে বাকিতে ক্রয় করেছিলে সেটা ফেরত দিয়েছো, শুধুমাত্র সেইগুলো আসবে। বাকিতে ক্রয় করেছো, ফেরত দিয়েছো, এগুলো ছাড়া অন্য কিছু কিন্তু আসবে না। তো চলো একটু দেখি। শামীম অ্যান্ড কোম্পানি 2024 সালে জানুয়ারি মাসে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি 7 তারিখে বলেছে কাশেম অ্যান্ড সন্সের নিকট পণ্য ফেরত 4,500 টাকা, ডেবিট নোট 201। এই যে কাশেম অ্যান্ড সন্স নাম আছে না, নাম থাকলে কি বুঝায়, বাকিতে বুঝায়। তাহলে কাশেম অ্যান্ড সন্সের কাছে পণ্য ফেরত 4,500 টাকা। আমরা এখানে জানুয়ারি 7 তারিখ দিয়ে কাশেম অ্যান্ড সন্স লিখবো, বা প্রদেয় হিসাবে একটা লিখলেই হয়, তুমি কাশেম অ্যান্ড সন্স লিখবা। ডেবিট নোটের ঘরে 201, 4,500 টাকা, টাকার ঘরে টাকা বসাই দিবা, ঠিক আছে। ঠিক তেমনি পরেরটাই আসো। 12 তারিখে দেখো রাহা অ্যান্ড কোম্পানি নিকট থেকে পণ্য ফেরত 10,000 টাকা। রাহা অ্যান্ড কোম্পানি, তুমি আগে ক্রয় করেছিলে, এখন তুমি ফেরত দিয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে 10,000 টাকা রাহা অ্যান্ড কোম্পানি, 12 তারিখে লিখবা রাহা অ্যান্ড কোম্পানি, টাকার ঘরে 10,000 টাকা, আর এখানে ডেবিট নোটের জায়গায় ডেবিট নোট লিখবা। তাহলে যখন ক্রয় ফেরত করবা তখন কিন্তু ডেবিট নোট হয়, মনে রাখবা, ক্রয় ফেরতের সময় ডেবিট নোট হবে, ঠিক আছে। এরপরে আসো 17 তারিখ, অরুণলাল অ্যান্ড সন্সের নিকট থেকে নিকট পণ্য ফেরত 6,500। অরুণলাল থেকে আগে ক্রয় করেছিলে, এখন ফেরত দিয়েছো 6,500, এখানেও ডেবিট নোট দেওয়া আছে। তো 17 তারিখ দিয়ে তুমি এখানে অরুণলাল লিখে দিবা, এখানে ডেবিট নোটের জায়গায় ডেবিট নোট দিবা, আর এখানে টাকার ঘরে 6,500 বসা দিবা। চলো দেখি আর কি আছে। 22 তারিখ, মারুফ অ্যান্ড কোম্পানি এর নিকট পণ্য ফেরত 11,000 টাকা, ডেবিট নোট 208। তাহলে মারুফ অ্যান্ড কোম্পানির নিকট থেকে ক্রয় করেছিলে, এখন ফেরত দিয়েছো 11,000 টাকা, তাহলে এটাও আসবে, মারুফ অ্যান্ড কোম্পানি নামে বসাই দিবা, 11,000 টাকা বসাই দিবা। 25 তারিখ, মাসুম অ্যান্ড কোম্পানির নিকট পণ্য ফেরত দেখো 7,550 টাকা, এটাও কিন্তু ক্রয় ফেরত। তো আমরা এটাও এখানে বসাই দিব, মাসুম অ্যান্ড কোম্পানি,
এখানে ডেবিট নোটের জায়গায় 205, এখানে আমরা 7550। এবার সবগুলো যোগ করব, সবগুলো যোগ করে ব্যালেন্স করব 39550। দেখো সবগুলো যোগ করেছি 39550, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে এই অঙ্কটা। লাস্টে যোগ করে দিবা, ব্যাস ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিবা, ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তাহলে আমরা কি শিখলাম আজকে? শিখলাম বিক্রয় জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা। এবার তোমাদের একটা অঙ্ক আমি করতে দিব, দেখবো এটা পারো কিনা। 11 নম্বর অঙ্কটা, এটাও হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো দেওয়া আছে, এটাও ক্রয় ফেরত করতে হবে, ঠিক আছে? দেখো তো এই অঙ্কটা তোমরা পারবা কিনা। এবং ক্রয় ফেরত থেকে এখানে বলেছে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করো। তাহলে এখানে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান দুইটাই করতে হবে। তুমি যদি দেখো এখানে সাধারণ খতিয়ান কোনটা কোনটা হবে, একটা প্রদেয় হিসাব, একটা ক্রয় ফেরত হিসাব, এই দুইটার জন্য সাধারণ খতিয়ান হবে। আর সহকারী খতিয়ান এই যে যতগুলো নাম আছে, কাশেম অ্যান্ড সন্স, রাহান কোম্পানি, অরুণলাল, তারপরে হচ্ছে মারুফ, তারপরে মাসুম, এই প্রত্যেকটা নামের জন্য একটা করে সহকারী খতিয়ান হবে। আর সাধারণ খতিয়ান হবে এই দুইটা এন্ট্রির জন্য। আগের অঙ্কটা থেকে বললাম যাতে তুমি পরেরটা নিজে নিজে বাসায় করতে পারো। তুমি এই অঙ্কটা ক্রয় ফেরত করার পরে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এই দুইটা তুমি নিজে নিজে করবা। এটা পারবা কিনা একটু দ্রুত কমেন্টস করে জানাও তো যে এটা পারবা কিনা তোমরা বাসায় করতে। অঙ্কটা একটু দেখো, আমি সরে যাচ্ছি, দেখো তো এটা পারবা কিনা তোমরা, একটু দ্রুত কমেন্টস করে জানাও। ওকে, এখানে দেখো একটা অতিরিক্ত তথ্য দিয়েছে, প্রদেয় হিসাবের ব্যালেন্স 50,000 টাকা ধরা হলো। প্রদেয় হিসাবের ব্যালেন্স 50,000 টাকা ধরে তারপরে করতে হবে, ঠিক আছে? এখন ব্যালেন্স যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে কি করতে হবে? এটা ব্যালেন্স বিডি নামে শুরুতে আগে লিখতে হবে খতিয়ানের মধ্যে, ঠিক আছে? তোমরা একটু বাসায় ট্রাই করো, যদি তারপরেও কোনো প্রবলেম হয়, না করতে পারো, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব এবং তারপর থেকে আমরা আবার অঙ্ক শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ধাপে ধাপে সিরিয়ালে অঙ্কগুলো করাচ্ছি নিয়মিতভাবে। আমরা খুব তাড়াহুড়ো করছি না, আমরা চাচ্ছি যে একদম বেসিক থেকে আস্তে 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 করে আমরা শিখবো সবগুলো চ্যাপ্টার, ঠিক আছে? এই জন্য আমরা অল্প অল্প করে বেসিক থেকে শুরু করেছি। ইনশাল্লাহ পরীক্ষার আগে আমরা সুন্দরভাবে সব সিলেবাস দারুণভাবে কমপ্লিট করে ফেলবো। প্রয়োজনে আমরা রিভিশন দিব। আমাদের ফাইনাল পরীক্ষার আগে যেই যে টাইপসের কোশ্চেনগুলো আসতে পারে ওইগুলো আমরা ধরে ধরে ক্যাটাগরি করে বাছাই করে, এবং টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব ধরে ধরে বাছাই করে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত শিখে ফেলবো। এবং আমরা একটা স্পেশাল সাজেশনও দিয়ে দিব, যাতে করে যেই প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে ওই প্যাটার্নগুলো নিয়ে আমরা একটা সাজেশন দিয়ে দিব, যাতে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা কমন পেতে পারো, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলো সাবজেক্টের ক্লাস অলরেডি শুরু করে ফেলেছি। আমাদের ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের ক্লাসটা বাকি আছে, এটা খুব শীঘ্রই আমরা শুরু করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমরা এই অঙ্কটা তাহলে বাসায় হোমওয়ার্ক করে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা সবাই বাসায় করে ফেলো, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।